কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা আটকে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। কম্বোডিয়ায় উদ্ধার ৩৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান মহান ব্যক্তি মন্তব্য ট্রাম্পের। উত্তর কোরিয়ায় ড্রোন পাঠানোর দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ, সংঘর্ষে নিহত অন্তত ১৫। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তাদের প্রবেশ ঠেকিয়ে দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। আজ শুক্রবার ভোরে প্রাকপুর সীমান্তের ১৪৮/৩S সীমান্ত পিলার এলাকায় বিএসএফ ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। ১২ জনকে পুশিনের চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে দুপুরের পর বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, পুশিনের চেষ্টাকৃত ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪টি শিশু রয়েছে। তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় লোকজন তা প্রতিহত করেন। বর্তমানে ওই ১২ জন ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে শূন্যরেখার কাছাকাছি একটি মাঠের মধ্যে অবস্থান করছেন। বিজিবি জানিয়েছে, তারা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন সেজন্য সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এ কাজে স্থানীয় সীমান্তবাসীরাও সহযোগিতা করছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২৫ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরেন কম্বোডিয়ায় উদ্ধার ৩৭ বাংলাদেশি। বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানিয়েছে, ফেরত আসা সবাইকে বিমানবন্দরে জরুরি সহায়তা ও বাড়িতে পৌঁছানোর জন্য অর্থ সহায়তা করা হয়। ফেরত আসাদের একজন ঢাকার শাহিনুর রহমান জানান, বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বৈধ প্রক্রিয়ায় তাদের কম্বোডিয়ায় পাঠানো হয়। তবে সেখানে পৌঁছানোর পর বাংলাদেশি দালাল চক্রের মাধ্যমে তাদের অর্থের বিনিময়ে চীনা নিয়ন্ত্রিত বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ডে হস্তান্তর করা হয়। ফেরত আসা ভুক্তভোগীরা জানান, এসব কম্পাউন্ডে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ডে যুক্ত হতে তাদের উপর চাপ প্রয়োগ করা হতো। নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যর্থ হলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে মহান ব্যক্তিত্ব বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে দেওয়া এক বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। একই বক্তব্যে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান আলোচনা নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে একটি চমৎকার সমঝোতা হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই তা চূড়ান্ত হতে পারে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া খুব শিগগিরই সম্পন্ন হতে পারে, এমনকি ইউরোপে এ বিষয়ে আনুষ্ঠানিক স্বাক্ষরও হতে পারে। তিনি আরও বলেন, ইরান সম্পর্কিত চুক্তির নথিপত্র এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তি চূড়ান্ত হয়েছে এমন খবরকে ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আলোচনায় এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। আলোচনার অগ্রগতি নিয়ে যে দাবি করা হচ্ছে তার সময়ের আগেই করা হচ্ছে এবং এখনও কোনো বিষয় চূড়ান্ত হয়নি। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর আকাশসীমায় সামরিক ড্রোন পাঠানোর ঘটনায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শুক্রবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এর রায় দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। আদালতের রায়ে বলা হয়, ২০২৪ সালের অক্টোবরে পরিচালিত ওই ড্রোন অভিযানের পরিকল্পনায় ইউন শুরু থেকেই জড়িত ছিলেন। আদালত তাকে ক্ষমতার অপব্যবহার এবং শত্রুপক্ষকে সহায়তা করার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। অভিযোগ অনুযায়ী পিয়ংইয়ংয়ে ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টি করে ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক আইন জারির জন্য একটি অজুহাত তৈরি করতে চেয়েছিলেন ইউন। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে আরেকটি মামলায় সামরিক আইন জারির প্রচেষ্টাকে কেন্দ্র করে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সংবিধান আদালত তার অভিশংসন বহাল রাখার পর গত বছর ইউনকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করা হয়। পরে অনুষ্ঠিত আগাম নির্বাচনে উদারপন্থী নেতা লি জে মিয়ং বিজয়ী হন। বর্তমানে কারাগারে থাকা ইউন শুক্রবারের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। কয়েক দশক আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে পাকিস্তানে চলে আসা শরণার্থীদের জন্য আইনসভার আসন সংরক্ষিত রাখার বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছিল বেশ কয়েকটি অধিকার কর্মী সংগঠনের একটি জোট। এরপরই এর সহিংসতা ছড়িয়ে পড়ে।
কর্তৃপক্ষ এই জোটের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সহিংসতার অভিযোগ এনেছে। সংগঠনটিকে নিষিদ্ধ করার পাশাপাশি এর নেতাদের গ্রেফতারের জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে। তবে এই পদক্ষেপ হাজার হাজার মানুষকে আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদ অভিমুখে পদযাত্রা করা থেকে আটকাতে পারেনি। স্থানীয় আইনসভার প্রায় 1/4 আসন এই অঞ্চলের বাইরে বসবাসকারী শরণার্থীদের জন্য সংরক্ষিত থাকায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ। সাম্প্রতিকের সংঘর্ষে নিহত ব্যক্তিদের মধ্যে 11 জন বেসামরিক নাগরিক ও 4 জন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের মতে বিক্ষোভকারীদের একটি বিশাল বহর রাওয়ালকোট শহরের 4 কিলোমিটার দূরে অবস্থান করছে। বহরে 10,000-এরও বেশি মানুষ রয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্জ জেলার প্রশাসক সর্দার ওয়াহিদ খান বিবিসি উর্দুকে জানিয়েছেন, আইনশৃঙ্খলা নিশ্চিত করতে নিরাপত্তা কর্মকর্তারা ওই এলাকায় টহল দিচ্ছেন। পাশাপাশি বাসিন্দাদের ঘর থেকে বের না হতে বলা হয়েছে। তিনি আরও জানান, বিক্ষোভকারীদের এই বহরকে রাওয়ালকোটের ভেতর দিয়ে মুজাফফরাবাদের যাওয়ার অনুমতি দেওয়া হবে না। বিবিসি উর্দুর সাংবাদিকেরা জানিয়েছেন, স্থানীয় মসজিদগুলো থেকে মাইকিং করে মানুষকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানানো হচ্ছে। সেখানে আরও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। তবে সর্দার ওয়াহিদ খান বলেছেন, আইনের শাসন নিশ্চিত করা হবে। স্থানীয় কর্মকর্তাদের মতে বিক্ষোভকারীদের একটি বিশাল বহর রাওয়ালকোট শহরে 4 কিলোমিটার দূরে অবস্থান করছে। বহরে 10,000-এরও বেশি মানুষ রয়েছে। এ অঞ্চলের কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। মুজাফফরাবাদের পাশাপাশি রাওয়ালকোটেও নজরদারির জন্য হেলিকপ্টার উঠতে দেখা গেছে। এদিকে গত বুধবার মুজাফফরাবাদে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী 22 জনের সবাই নিহত হয়েছেন। সামরিক বাহিনী জানিয়েছে, উড্ডয়নের পরপরই কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।